কোনোদিন হবে না। কারণ সেই সময় আপনার চোখের সামনে শেখ হাসিনা, তখন কোনো ইস্যু টিস্যু ছিল না, কার গায়ের কালার কালো সাদা দাঁড়িয়ে আছে নাই, ইসলামী দল করে না, কে জামাত করে, শিবির করে, বিএনপি করে, হেফাজত করে, এগুলো কেউ দেখতো না। কারণ তখন মহাবিপদ থেকে মুক্তির জন্য আমরা কিন্তু ইউনাইটেড হয়েছি। কিন্তু আজ কিন্তু জাতির একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে জাতি যখন বড় কিছু অর্জন করে ফেলে তখন সেই প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য যে মেধাবী মানুষের প্রয়োজন এবং সকলের সাথে অ্যাকোমোডেট করার চলার যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্য নেতৃত্ব কিন্তু 5ই আগস্টের পূর্বে আমরা সিলেক্ট করতে পারি না। কারণ আমরা হঠাৎ সাডেনলি একটা বিজয় পেয়েছি, কিন্তু একটা বিজয়ের পরে সবাই ভাবছি কি করা যায়। কেউ তাড়াহুড়া করে জিতবে পুরে যাচ্ছে, এখনই দল করা দরকার, কেউ দল করার জন্য এখন তো একেবারেই ঘটনা, যেটা আমাদের সম্ভবত উপস্থাপক বলার চেষ্টা করলেন, অনেক দলই সম্ভবত হয়ে গিয়েছে, আমি নামও জানি না। তো দল হওয়া অবশ্যই খারাপ নয়, দল হতেই হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখতে হলে দল লাগবে। কিন্তু সেই দলগুলো দিয়ে যেটার জন্য আজকের এই সেমিনার, সেই সেমিনার যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সমস্যা ও সম্ভাবনা, সেটা আদৌ হচ্ছে কিনা। আমি কয়েকটি বিষয় কথা বলতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের মূল সমস্যাটা আসলে কি। গত 16 বছর শেখ হাসিনা অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য 1 নম্বর সমস্যাটা করে রেখে গিয়েছেন, সার্বভৌমত্বটাকে একেবারে বিক্রি করে রেখে গিয়েছেন। বিক্রিটা করছে তাও বেশি দূরে না, একেবারে পাশের রাষ্ট্র, যেখান থেকে চট করে শেখ হাসিনা ঢুকে পড়ার কথা ছিল। এই চট করা ওইখানের মোদিকে দিয়ে আপনি যদি মনে করেন যে মোদি একটা ফেসবুকে পোস্ট করেছে, এই পোস্টটা তার কোনো একটা ভুল মেসেজে হয়েছে, না, 15 দিন সময় নিয়েই এই মেসেজটা লিখেছে। ওটার পিছনে ওনাদের ঊর্ধ্বতন লোকদেরকে খাটিয়েছে, শেখ হাসিনার কাছেও প্রয়োজনে ড্রাফটটা পাঠিয়েছে যে আপনি এখন সন্তুষ্ট কিনা, এরকম একটা ধাক্কা দিলে কেমন লাগে, এইরকম গল্প করে করে তারপরে সেই খুঁজে পাবেন যে একজন মাত্র নেতা ছিলেন, মনোপলি। কিন্তু আমেরিকাতে ওনারা যখন ওনাদের ইতিহাস পড়েন তখন ওখানে একটা শব্দ ইউজ করেন, তাদের ফাউন্ডার ফাদার্স। একজন ফাদার না, জর্জ ওয়াশিংটনকে ফাদার অফ দ্য নেশন বলেন, বাট এট দ্য সেম টাইম তাদের হচ্ছে ফাউন্ডার ফাদার্স যারা এই আন্দোলনকে কালেক্টিভলি করেছেন, যাদের কন্ট্রিবিউশন আছে। জর্জ ওয়াশিংটনের পাশাপাশি থমাস জেফারসন আছেন, জন অ্যাডামস আছেন, এবং আরো ব্যক্তি এখানে কন্ট্রিবিউশন করছেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ওনারা যখন স্বাধীন হলেন ওদের প্রথম প্রেসিডেন্ট হলেন জর্জ ওয়াশিংটন। উনি মিলিটারি কমান্ডার ইন চিফ ছিলেন, যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন। প্রথমে 4 বছরের জন্য প্রেসিডেন্ট হলেন, তারপর আবার 4 বছরের জন্য প্রেসিডেন্ট হলেন। 8 বছর হওয়ার পরে উনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছেন, ক্ষমতা ছিলেন না। উনি যখন সেকেন্ডবার প্রেসিডেন্ট হলেন তখন সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট হয়েছেন। তারপর ওখানে নেতৃত্বের চ্যালেঞ্জ ছিল না, নির্বাচনে হার জিতের কোশ্চেন ছিল না। যারা যারা তাদের ফাউন্ডার ফাদার ছিল তারা একজনের পর একজন সেখানে প্রেসিডেন্ট হয়েছে। তো জর্জ ওয়াশিংটন কেন ক্ষমতায় ছিলেন না, কেন ছিলেন? তো ওনাদের মাইন্ডের মধ্যে এটা ছিল যে যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ব্রিটেনে তখন মনার্কি, তো ওনারা ভাবতেন যে আমাদের এখানে মনার্কি করতে পারে না, আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে পাওয়ার উত্তরাধিকার সূত্রে একজনের কাছে সেন্ট্রিক থাকে না, ক্ষমতা হস্তান্তর হয়। তখন কিন্তু রুল নাই, নিয়ম হয় না যে 2বার বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। আমেরিকাতে এখন 2বার বেশি প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু এই রুল হয়েছে 1951 সালে রুজভেল্টের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এর আগে কিন্তু আইন ছিল না। কিন্তু আপনি এই 76 থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত এই রুজভেল্ট বাদে এর আগে একজনকে পাবেন না যারা 2 বছর বেশি থাকছে। তাদের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হয়নি। কেন? এই যে জর্জ ওয়াশিংটনের মতো মিশনারি লিডাররা স্বেচ্ছায় একটা কালচার তৈরি করছে। অথচ আমাদের এখানে কি হলো? এত বড় একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো, 72 সালে আইসা আপনি একটা কনস্টিটিউশন করলেন, যে কনস্টিটিউশনে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আন্ডারস্ট্যান্ডিং রিফ্লেকশন হলো না। 73 আপনি একটা নির্বাচন করলেন, যে নির্বাচন সুষ্ঠু হলো না। আর 75 আপনি গণতন্ত্র বাদ দিয়া বাকশাল করলেন। এই যে শর্টকাট ক্ষমতার জন্য, যেই কারণে আমাদেরকে আজকেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হয়েছে। আমেরিকানদের কেন করতে হয় নাই? কারণ প্রথম যে ব্যক্তি ছিলেন যারা এটা শুরু করেছেন, দে আর গ্রেট পিপল, তারা গ্রেট কালচার তৈরি করছে, ট্র্যাডিশন তৈরি করছে। তাহলে আজকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যদি একটা নতুন রাজনীতি তৈরি করতে চাই, আমাদের সারা দুনিয়ার ইতিহাস থেকে শিখতে হবে। প্রথম হচ্ছে যে এই অভ্যুত্থানের ইতিহাসকে মনোপলি করবেন না, কেউ একা দাবি করবেন না আমি একলা করছি না, যা এখানে যতটুকু কন্ট্রিবিউশন উদার চিত্তে সেটা অনুমতি দিবেন। এই গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এই গণ অভ্যুত্থানে ছাত্ররা বাদে
বাকিরা সবাই এখানে আসছে। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে, যে সমস্ত রাজনৈতিক দল লম্বা সময় হাসিনার ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করছে। এখানে ছাত্র দলের কন্ট্রিবিউশন আছে, এখানে শিবিরের কন্ট্রিবিউশন আছে, এখানে সাধারণ ছাত্রদের কন্ট্রিবিউশন আছে, তাই না? এখানে ছাত্র অধিকার পরিষদ, নাগরিক কমিটি এখন যারা করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সবার কন্ট্রিবিউশন আছে। আমাদের উদার চিত্তে এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। এই আন্দোলনের একটা বড় যে ক্যারেক্টারিস্টিক, সেটি হলো যে এই আন্দোলনের মধ্যে তরুণদের অংশগ্রহণ বেশি ছিল। এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি নিউ সিচুয়েশন, যাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, তাদের পার্টিসিপেশন ছিল এখানে। আমি ডাটা অ্যানালাইসিস করে দেখছি যে যারা মারা গেছে তাদের বয়সের ডিস্ট্রিবিউশন আপনি অলমোস্ট 75-80% পাবেন যাদের বয়স হচ্ছে 30-35 এর নিচে। এন্ড দ্যাট ইজ অলসো ট্রু যারা আন্দোলনে পার্টিসিপেশন করছে। আপনি রাস্তার ভিডিও ফুটেজ দেখবেন, আপনি দেখবেন তরুণ। এই যে এখানে বলা হয়েছিল না যে আমাদের জনসংখ্যার ডিভিডেন্ড আছে, আমরা অনেক আলাপ করতেছিলাম যে হাসিনার এত ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে ওই দেশের ইকোনমিক্স কলাপস করতেছে না কেন? একটাই কারণ ছিল যে এই দেশে ইয়াং পিপলের পরিমাণ বেশি, এটা ছিল তার স্ট্রেংথ। কিন্তু এটা একটা উইকনেস হয়েছে, এই ইয়াং পপুলেশন যখন ফ্রাস্ট্রেটেড হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তখন তার পতন হয়েছে। তাহলে এটা যদি কালেক্টিভ এফোর্ট হয়, কিন্তু তরুণদের এফোর্ট যদি হয়, তাহলে আগামী দিনের রাজনীতিতে এই তরুণদের আশা আকাঙ্ক্ষাকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। আমরা কয়েকটা ভাবে করতে পারি। এক, যে সকল রাজনৈতিক দল বোঝার চেষ্টা করবে তরুণরা কি চায়, এবং তারা যেটা চায় সেটা অনুযায়ী আমি আমার রাজনৈতিক এজেন্ডাকে পরিবর্তন করব। তো রাজনৈতিক দলগুলো যদি এটা করে তাহলে আমরা সামনের দিকে যাব। দুই, রাজনৈতিক দলগুলো তার দলের মধ্যে তরুণদের জায়গা দিবে, শুধু মাঠ পর্যায়ে না, তৃণমূলে না, তাদের নেতৃত্বে। আমরা দেখতে চাই যে বিএনপি এবং জামাত এখন বড় দুটো রাজনৈতিক দল, তাদের যে সর্বোচ্চ ফোরাম, তাদের স্থায়ী কমিটি, তাদের নির্বাহী পরিষদ, সেখানে 50% লোকের বয়স 50% এর নিচে হওয়া উচিত। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, তাহলে আমরা আবার হাসিনার যে পতন হয়েছে আমরা দেখবো পরবর্তী রাজনৈতিক সরকারেরও একই রকম পতনের রাস্তায় তারা হাঁটবে। এই দেশের তরুণ প্রজন্ম এখন অনেক, তাদের সাথে আপনি কানেক্টেড না হতে পারলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন না। থার্ড, যদি রাজনৈতিক দলগুলো তরুণদেরকে নিবে এবং তার পাশাপাশি তরুণরা নতুন রাজনৈতিক দলগুলো, একটা না, দুইটা না, আরো বেশি রাজনৈতিক দলগুলো। আমরা চাই অনেক রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যায়। আমরা চাই অনেক তরুণ নেতৃত্ব এখানে যায়, এবং আমরা যারা নাগরিক তারপরে অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা সবসময় আমাদের দেশে একটা ভোটিং প্যাটার্ন আছে, আমি মার্কা দেখে ভোট দিই, তাই না? যে দাঁড়িয়েছে তারা ভোট দিই, আগে যে নৌকায় দাঁড়িয়ে তারা ভোট দিতেছি। এখন আপনি যদি ব্যক্তির যোগ্যতাকে না দেখা মার্কা দেখা ভোট দেন, তাহলে তো রাজনৈতিক দলকে আপনি এই সুযোগ দিলেন যে তারা তার নমিনেশন পয়সা দিয়ে বিক্রি করতে পারবে। এই দোষ তো শুধু রাজনৈতিক দলের না, এই দোষ তো আপনার, কারণ আপনি এভাবে ভোট দেন। এই দোষ আমার, কারণ আমি এভাবে ভোট দিই। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া পাই এবং ভোটের সময়ে এই দেশের তরুণ প্রজন্ম যদি তার জাজমেন্ট অ্যাপ্লাই করে, ভালো রাজনৈতিক দলগুলোই একটা, দুইটা, তিনটা নির্বাচনের পরে ইয়াং পিপল, সৎ পিপল, ভালো লোককে মনোনয়ন দিতে বাধ্য হবে। কারণ সে তো ক্ষমতা যেতে চায়, হয়তো নির্বাচন ম্যানিপুলেশন করতে হইব, অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণ যে জাতীয় লোকদেরকে পছন্দ করে তাদেরকে তার রাজনীতির মধ্যে স্থান দিতে হবে। এছাড়া তো তার এই মডিফিকেশন আর কোনো ওয়ে নেই। তো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাবো, তারা যেন তরুণ প্রজন্মের এই পারসেপশন বুঝেন, তারা যেন তরুণদেরকে তাদের রাজনীতির মধ্যে জায়গা দেন। যে সমস্ত তরুণরা আজকে রাজনীতি করতে চাইতেছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা শর্টকাট করেন না, জনতার কাছে গিয়ে দাঁড়ান, ভদ্রভাবে সৎভাবে রাজনীতি করেন। একটু কঠিন রাস্তা হবে, কিন্তু সেই রাস্তায় আপনারা যখন সফল হবেন তার ইম্প্যাক্ট অনেক দূর পর্যন্ত হবে। এবং আমরা বাংলাদেশের জনগণ এবং তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া করতে পারি, আপনারা ব্যক্তিদের যোগ্যতা দেখে, তাদের প্রোফাইল দেখে, তাদের পারফরমেন্স দেখে ভোট দেন। তাইলে পরে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাস্তায় হাঁটতে পারবো এবং বাংলাদেশকে ইনশাআল্লাহ একটি নতুন পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। এই সংগ্রামে আপনারা সবাই আমাদের সাথে হবেন। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো বাংলাদেশ করবো, এই আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ।